হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুপুর কম্পিটিটিভ সেন্টার। তো তোমাদের সামনেই মিসলেনিয়াস পরীক্ষা আছে, তাই না? মিসলেনিয়াস আছে, ক্লার্কশিপ আছে। তো এই সমস্ত পরীক্ষায় একটা টেন্ডেন্সি আছে ছদ্মনাম জিজ্ঞাসা করা, ঠিক আছে? বিভিন্ন যে বাঙালি সাহিত্যিক সাংবাদিক ছিলেন তাদের ছদ্মনাম জিজ্ঞাসা করা, এবং তার সাথে তাদের বিখ্যাত যে শিল্পকর্মগুলো ছিল সেগুলো জিজ্ঞাসা করা, কিন্তু এটা একটা টেন্ডেন্সি আছে। সুতরাং আজকে থেকে আমি একটা সিরিজ শুরু করেছি এটা, যে বেশ কিছু বিখ্যাত আমাদের যে বাঙালি যারা ছিলেন আর কি, তাদের ছদ্মনাম এবং তাদের যে বিখ্যাত লেখা সেগুলো আমি বলতে বলতে যাব। শুধু তাই নয়, আমি এই সমস্ত যে লেখকরা ছিলেন তারা কারা ছিলেন, ঠিক আছে, সেগুলো আমি বলবো, তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাদেরকে চিনতে পারলে কিন্তু এইগুলো আর খুব একটা সমস্যা হবে না। তো আমি সেটারই একটু চেষ্টা করছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখো কেমন লাগছে। তো চলো, প্রথমেই কি বলছে, বলছে পরশুরাম, ঠিক আছে? পরশুরাম কার ছদ্মনাম? পরশুরাম হচ্ছে রাজশেখর বসু, ঠিক আছে? এই রাজশেখর বসু ইনি কি ছিলেন? ইনি ছিলেন একজন খাঁটি খনিজ, ঠিক আছে? এটা আমি বলছি না, এটা রবীন্দ্রনাথ ঠাকুর এনাকে বলেছিলেন। ঠিক আছে, সাহিত্যিক ছিলেন, অবশ্যই সাহিত্যিক তো ছিলেনই। সঙ্গে কি ছিল? সঙ্গে ছিল উনি কেমিস্ট, ঠিক আছে? মানে রসায়ন বিদ্যায় ওনার খুব মানে রসায়ন বিদ্যা উনি খুব রপ্ত করেছিলেন। যে আচার্য প্রফুল্লচন্দ্রের ছিলেন না, যে বেঙ্গল কেমিক্যাল তৈরি করেছিল, সেখানেও কিন্তু উনি কাজ করেছেন। এনার অন্য এক ছদ্মনাম ছিল, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সেটা কি? উ পরিচর। উপরিচর ছদ্মনামেও কিন্তু উনি লেখালেখি করেছেন। আর কি? এর সাথে বলে রাখি যে চলন্তিকা, এইটা অনেকে নাম শুনে থাকবে। চলন্তিকা বলে বাংলা একটা ডিকশনারি আছে, এটা কিন্তু সম্পূর্ণ ওনার। ঠিক আছে, উনি কিন্তু এই ডিকশনারিটা লিখেছিলেন, বেঙ্গলি ডিকশনারি। ঠিক আছে, এছাড়াও একটা বলি, তোমরা ছোটবেলায় যখন টিভি দেখতে পরশুরামের গল্প আসতো, তাই না? পরশুরামের গল্প, এখানে কি ছিল? মূলত বিদ্রুপের যে গল্পগুলো, তাই না, মজার গল্প। তো এই পরশুরাম হচ্ছে সেই রাজশেখর বসু। ঠিক আছে, এরপরে চলো বাণভট্ট, তাই না? বাণভট্ট মানে আমরা জানি মোটামুটি যে হর্ষবর্ধন ছিল তার সভাকবি ছিল বাণভট্ট, তাই না? সেই ছদ্মনামে কে লিখছে? নিহার রঞ্জন গুপ্ত। ঠিক আছে, এই নিহার রঞ্জন গুপ্ত ইনি অনেক কিছু ছিলেন, ঠিক আছে? ইনি তো সাহিত্যিক তো ছিলেনই, সাহিত্যিক ছিলেন। ওনার বোন অল্প বয়সে মারা গেছিল, তার জন্য উনি ডক্টর হয়েছিলেন। ঠিক আছে, উনি ওই মানে তখনকার দিনে একটা ব্যাপার ছিল না যে আমি ডাক্তার হব, যাতে না এইভাবে কেউ মারা যায়, তো উনি কিন্তু ওই রকম ছিলেন। আর কি, ওয়ার্ল্ড ওয়ার 2, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনি আর্মিতেও জয়েন করে গেছিলেন। এবং শুধু তাই নয়, কোনো ছোটোখাটো পোস্ট নয়, উনি মেজর পোস্টে ছিলেন। বোঝা গেল তো? উনি খুব বড় মাপের মানুষ ছিল। এই মানুষটা বিখ্যাত কেন? সব থেকে আমরা চিনি এনাকে, ইনি হচ্ছে কিরিটি লিখেছিলেন, তাই না? গোয়েন্দা চরিত্র যে আছে কিরিটি, কিরিটি রায়, এইটাই পরীক্ষায় আসবে আসলে, ঠিক আছে? কিরিটি রায়, এর লেখক কে ছিলেন? এর লেখক ছিলেন কিন্তু নিহার রঞ্জন গুপ্ত। আর একটা বলে দিই, উত্তম কুমার কিন্তু জানো এই কিরিটি রায়ের যে চরিত্র সেখানে অভিনয় করতে চেয়েছিল, কিন্তু নিহার রঞ্জন গুপ্ত বারণ করেছিল, বলেছিল তোমাকে মানাবে না। বুঝতে পারলে? তো আর একটা ইনফরমেশন আমি দিয়ে দিই, একটু অন্য টাইপের ইনফরমেশন। তোমরা একটা বাংলা সিনেমা আছে, বিখ্যাত সিনেমা কলঙ্কিনী কঙ্কাবতী, তাই না? ওখানে কেন বিখ্যাত? উত্তম কুমার আর মিঠুন চক্রবর্তী একই সাথে অভিনয় করেছিল। সেই যে সিনেমাটা, সেটারও কিন্তু রাইটার ইনি ছিলেন, নিহার রঞ্জন গুপ্ত। ঠিক আছে, এরপর চলো তিনে কি আছে? রূপদর্শী। রূপদর্শীকে গৌরী কিশোর ঘোষ, ঠিক আছে? তো এই গৌরী কিশোর ঘোষ এই কলকাতার আশেপাশে বা সাউথ কলকাতায় যাদের বাড়ি, তারা এই নামটা কোথাও না কোথাও তোমরা দেখেছো। কোথাও বলে তো, এই যে মেট্রো স্টেশনগুলো হচ্ছে না, নতুন যে এদিকের যে মেট্রো স্টেশনগুলো হচ্ছে, যে চিংড়িঘাটা যেখানটায় আছে, ওই চিংড়িঘাটা মেট্রো স্টেশনের নাম কিন্তু গৌরী কিশোর ঘোষ করা হয়েছে, তাই না? ইনি হচ্ছে বাঙালিদের মধ্যে মোস্ট ট্যালেন্টেড সাংবাদিক। ঠিক আছে, ইনি জার্নালিস্ট ছিলেন। এনার পরিচয় কিন্তু অ্যাকচুয়ালি প্রথমে জার্নালিস্ট, পরে সাহিত্যিক। ইনি এত বড় জার্নালিস্ট ছিলেন যে রামান ম্যাক্সাসে, তোমরা নিজেরাও জানো, তাই না? রামান যে ম্যাক্সাসে অ্যাওয়ার্ড, সেটা কোথায় দেওয়া হয়? জার্নালিস্টের জন্য দেওয়া হয় না? জার্নালিজমের জন্য, যেটা কিছুদিন আগে রবিশ কুমার পেয়েছিল আমাদের ইন্ডিয়া থেকে, আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছি। উনি এই রামান ম্যাক্সাসে অ্যাওয়ার্ড পেয়েছিলেন, মানে বুঝতেই পারছো কত মানে কত বড় মাপের জার্নালিস্ট ছিলেন। আর ইনি একটু কি বলতো, মানে এনার মানে এ খুব বেশি ছিল, মানে এনার মানে অ্যাজ এ সাংবাদিক, মানে ইনি করেনি এমন কোনো কাজ নেই। ঠিক আছে, ইনি সেই বলে না যে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ, ইনি সব করেছেন। ইনি জার্নালিস্ট হওয়ার আগে আর কি, সে কোথাও গিয়ে খালাসির কাজ, ঠিক আছে, টিউশন পড়ানো, মানে কোনো কাজ উনি বাদ দেননি আর কি। তো যাই হোক, তো ইনি বড় সাংবাদিক ছিলেন। আর কি, এই রাজশেখর বসু আছে না, মানে এনার বিয়েটা একটা অদ্ভুত, মানে ইনি বিয়ের সময় প্রবেশ মূল্য রেখেছিল 5 টাকা, মানে 5 টাকা দিয়ে বিয়েতে যেতে হবে, যেটা এখন করা উচিত আর কি।
আমি বললাম না ইনি প্রচণ্ড ট্যালেন্টেড মানুষ, একটু অন্যরকম মানুষ ছিল, ঠিক আছে। তো প্রবেশ মূল্য 5 টাকা রেখেছিল, ওনার বাবাকে ওই 5 টাকা দিয়ে বিয়েতে অ্যাটেন্ড করতে হয়েছিল। অবশ্যই বাবা মায়ের অপমতে বিয়ে করেছে, বাবা এসে তার কাছ থেকে 5 টাকা নিয়েছে, বুঝতে পারলে। তো রাজশেখর বসু যার কথা বলছিলাম, পরশুরাম, পরশুরাম এনার বিয়েতে এসেছিলেন, এসে বলেছিল যে তোমার বিয়েতে আমার কোনো আগ্রহ নেই, আমি সেই মেয়েটাকে দেখতে চাই যে তোমার সাথে বিয়ে করায় আগ্রহী, বুঝতে পারলে। তো এইরকম টাইপের মানে মানুষ ছিলেন। আর কি এনার বিখ্যাত একটা লেখা ছিল, বিখ্যাত ক্যারেক্টার, সেটা হচ্ছে ব্রজদা। এইটাই হচ্ছে আসল কাজের কথা, এটা উনি লিখেছিলেন, ব্রজদা বলে একটা ক্যারেক্টার, ঠিক আছে। তোমরা ঘনাদা পড়েছো, টেনিদা পড়েছো, তেমনি ব্রজদা বলে একটা ক্যারেক্টার ছিল, যে লোকটা প্রচন্ড গুলবাজ ছিল, তাই না। উনি লিখতেন ব্রজদা বলে একটা সিরিজ লিখতেন, যে প্রচন্ড গুলবাজ ছিলেন। ইনি নিজে কোথায় কাজ করতেন, ইনি আনন্দবাজার পত্রিকায় কাজ করতেন, ঠিক আছে, গৌরীকিশোর ঘোষ। আর এই ব্রজদাকে উনি কি করেছিলেন, আনন্দবাজার পত্রিকার ক্রীড়া সাংবাদিক করিয়েছিলেন, ঠিক আছে। মানে উনি লেখার মাধ্যমে আর কি একটা ক্যারেক্টার উনি তৈরি করেছে। তো সে প্রচন্ড ভয়ঙ্কর গুল মারতে পারে। আবার বলে রাখি, এই ব্রজদার উপরে ভিত্তি করে একটা সিনেমাও হয়েছিল ব্রজবুলি বলে, উত্তম কুমার তাতে ছিল, দেখতে পারো, ভালো লাগবে। ব্রজবুলি বলে এইটার উপরেই ভিত্তি করে, বুঝতে পারলে। তো যাই হোক, এই রামান ম্যাক্সাসে অ্যাওয়ার্ড প্রাপ্ত আমাদের বাংলার বিখ্যাত যে মানে ক্যারেক্টার, রূপদর্শী গৌরীকিশোর ঘোষ, এটা একটু মাথায় রাখবে। এরপরে কে আসছে, এরপরে আসছে বিকর্ণ। বিকর্ণ ছিল হচ্ছে নারায়ণ সান্যাল। এই নারায়ণ সান্যাল বললে একটা লেখার কথা তোমার মনে রাখতেই হবে, সেটা কি, সেটা হচ্ছে বিশ্বাসঘাতক, ঠিক আছে। এটা কি হচ্ছে, এটা যে হিরোসীমা আর নাগাসাকিতে যে বমটা পড়েছিল না, 6ই আগস্ট আর 9ই আগস্ট, হিরোসীমা আর নাগাসাকি, ঠিক আছে, 6ই আগস্ট 9ই আগস্ট। এই যে মানে ইনি কি ছিলেন বলুন তো, ইনি একটু অ্যাকচুয়ালি মানে সায়েন্টিফিক মানে মেন্টালিটি ছিল, ঠিক আছে। ইনি নিজেও সায়েন্সের ছাত্র ছিল। আর কি ইনি হচ্ছে এই যে পুরো বমটা ফেলা হয়েছে, ইনি কি করেছে, ইনি ওই যে সায়েন্টিস্ট, এই যে ওপেনহাইমার যারা ছিল তাদেরকে নিয়ে কিন্তু এই বিশ্বাসঘাতকটা লিখেছিলেন, ঠিক আছে। খুব বিখ্যাত এটা, সবাইকে মানে আমরা যখন 11-12 যারা যারা সায়েন্স নিয়ে পড়ে, টিচাররা প্রথমে এই বইটা পড়তে বলে, ঠিক আছে। খুব বিখ্যাত বই, পারলে পড়তে পারো, পুরোপুরি অ্যাটম বমের উপরে পুরো বইটা, ঠিক আছে। এরপরে কি আসছে, এরপরে বিখ্যাত মানুষ শঙ্কর, ঠিক আছে। যার পুরো নাম কি, যার পুরো নাম হচ্ছে মণিশঙ্কর মুখোপাধ্যায়, ঠিক আছে। ইনি ছিল স্বামী বিবেকানন্দ স্পেশালিস্ট, ঠিক আছে। মানে স্বামী বিবেকানন্দ নিয়ে ইনি খুব পড়াশোনা করেছিলেন, ঠিক আছে, খুব লেখালেখি করতেন। একটা বই যেটা আমার কাছেও আছে, সেটা হচ্ছে কি অচেনা অজানা বিবেকানন্দ, খুব বিখ্যাত বই, অচেনা অজানা বিবেকানন্দ, ঠিক আছে। আর ওখানে কি লিখতো, শঙ্কর নামে এখানেই লিখতো, শঙ্কর, শঙ্কর নামে উনি লিখতেন, ঠিক আছে। অচেনা, তুমি দেখবে এই বইটা দেখবে, গুগলে সার্চ করবে অচেনা অজানা বিবেকানন্দ, নিচে দেখবে শুধু শঙ্কর লেখা আছে, ঠিক আছে। উনি নিজের পুরো নামটা লিখতেন না, ঠিক আছে। তো ওনার যে ওনার লেখা খুব বিখ্যাত বিখ্যাত সিনেমা হয়েছে, যেমন একটা বলি, ওনার চৌরঙ্গি বলে একটা লেখা আছে, ঠিক আছে। মানে চৌরঙ্গি বলে একটা সিনেমা হয়েছিল, সেই লেখার উপরে ভিত্তি করে। সেই সিনেমাতে উত্তম কুমার ছিলেন, তাই না, উত্তম কুমার ছিলেন, আর ওই আমাদের যে আরেকজন ছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায়, তাই না। তো ওই সেই মানে পুরো একটা হোটেলের উপরে বেস করে একটা সিনেমা, তাই না। মানে ওই রকম লেখা কিন্তু আগে বাংলায় হয়নি, যে পুরো একটা বড় হোটেল, মানে বিশাল বড় একটা হোটেল, মানে গ্র্যান্ড হোটেল যেগুলোকে বলা হয় আর কি, তার উপরে পুরো একটা মানে উনি লিখেছিলেন, ঠিক আছে। তো সেটাই হচ্ছে চৌরঙ্গি, এবং হচ্ছে সেটার উপরে সিনেমা হচ্ছে। শুধু তাই নয়, সত্যজিৎ রায় ওনার লেখার উপরে ভিত্তি করে দুটো সিনেমা বানিয়েছিল, একটা হচ্ছে সীমাবদ্ধ, আর একটা হচ্ছে জন অরণ্য। এই জন অরণ্য, সীমাবদ্ধ, এইসব সিনেমাগুলো খুব মাস্টারপিস এক একটা, ঠিক আছে। তো তার রাইটার মণিশঙ্কর মুখোপাধ্যায়, ঠিক আছে। এবার একটা কথা বলে রাখি, এই যে মণিশঙ্কর মুখোপাধ্যায় না, ইনি কিন্তু মানে প্রথম দিকটায় আর কি, মানে আর্থিক দিক থেকে ইনি খুব একটা সচ্ছল ছিলেন না, বুঝতে পারলে। এনার যথেষ্ট অনটন ছিল। এই যে আমাদের গৌরীশঙ্কর ঘোষ, ইনিই কিন্তু এই মণিশঙ্কর মুখোপাধ্যায়কে প্রথম দেশ পত্রিকায় এনেছিল লেখালেখির জন্য, বুঝতে পারলে। তো বুঝতে পারছো, সবাই সবার সাথে মোটামুটি কানেকশন ছিল ওই সময়। যাই হোক, এরপরে কি আসছে, এরপর আমার ফেভারিট আসছে বনফুল, ঠিক আছে, বলাইচাঁদ মুখোপাধ্যায়। ইনি কি ছিল, ইনি ডক্টরও ছিল, সাহিত্যিকও ছিল, তাই না, ডক্টর প্লাস সাহিত্যিক। তো যাই হোক, এই যে বনফুল, এনার পরিচয় আরেকভাবে দিলে তোমরা বুঝতে পারবে। তোমাদের একজন মানে আমাদের যে বাংলায় যে একজন অভিনেত্রী ছিলেন, উত্তম কুমারের সময়কার, ঠিক আছে, নামটা কি ছিল, সুপ্রিয়া দেবী, তাই না। সুপ্রিয়া দেবী ছিলেন এনার শালিকা, বুঝতে পারলেন। তো যাই হোক, এইটা হচ্ছে বনফুল, বলাইচাঁদ মুখোপাধ্যায়। তোমরা বাংলায় একটা সিনেমা আছে অগ্নিশ্বর, উত্তম কুমারের সিনেমা, খুব সুন্দর সিনেমা, একটু পুরনো যারা মানে সিনেমা দেখতে ভালোবাসে তারা জানে। এই অগ্নিশ্বর সিনেমায় একটা আদর্শ ডাক্তার,
বুঝতে পারলে? অগ্নিশ্বর যে ব্যাপারটা, এই অ্যাকচুয়ালি তো এগুলো লেখা, উনি প্রথমে তো লিখেছিলেন, তারপরে ওগুলো থেকে সিনেমা, এগুলো বিখ্যাত বিখ্যাত লেখা, বুঝতে পারলে এদের। তো যাই হোক, তো অগ্নিশ্বর সিনেমা একটা আদর্শ ডাক্তার কেমন হওয়া উচিত সেইটা ওখানে পুরো মানে ফুটিয়ে তুলেছিলেন। এনার যে পিতা ছিল, এনার পিতাও মানে ডাক্তার ছিল আর কি, সেও খুব আদর্শ ডাক্তার ছিল। মানে এরকম আদর্শ ছিল যে কোনো রুগীর যদি না রোগ সেরে যেত, তার কাছ থেকে টাকা নিতেন না। তো একটা আদর্শ, মানে ওনার একটা মানে রক্তেই ছিল ব্যাপারটা, বুঝতে পারলে? তো বলাইচাঁদ মুখোপাধ্যায়। আর একটা একটু মজার গল্প বলি, যে আমাদের যে আশুতোষ মুখার্জি আছে, তো উনি ওই বলাইচাঁদ মুখোপাধ্যায় তো মানে বিজ্ঞানের ছাত্র ছিল। ওনাকে হঠাৎ করে জিজ্ঞাসা করেছে যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয়, তো উনি বলতে পারেননি। তো বলছে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে কি ভারতের ইতিহাস জানতে নেই? তো তারপরে উনি ইতিহাসও পড়ে নিয়েছিল আর কি, বুঝতে পারলে? তো যাই হোক, এনার সাথে রবীন্দ্রনাথের আবার সম্পর্ক ছিল। সম্পর্কটা শুরু কিভাবে, আমাদের যে কালীঘাট মন্দির আছে না, কালীঘাট মন্দিরে যোধপুর থেকে কোনো এক সন্ন্যাসী বা কেউ একজন এসে একবার অনশনে বসে গেছিল, যে এখানে এরকম মানে পশু বলি দেওয়া যাবে না। তো সেটা নিয়ে আমাদের যারা তো সেই সময় যারা ছিল আর কি, অনেকে সমর্থন করেছে, অনেকে সমর্থন করেনি। তো রবীন্দ্রনাথ তাকে সমর্থন করেছিল, যে হ্যাঁ হ্যাঁ এরকম বলি দেওয়া উচিত না, ঠিক আছে। আর বলাইচাঁদ মুখোপাধ্যায় রবীন্দ্রনাথের সমালোচনা করে পত্রিকায় লিখে দিয়েছিল। তো তাতে কি হওয়া উচিত, রবীন্দ্রনাথের রেগে যাওয়া উচিত, কিন্তু রাগেননি। রবীন্দ্রনাথ খুব মানে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে খুব, তারপরে ওনাদের বন্ধুত্ব হয়ে গেছিল, ভাবো। সমালোচনা করেছে, সে বন্ধুত্ব হয়ে গেছে। রবীন্দ্রনাথ বলতেন ওর নামই তো বলাই, ও তো বলবেই, তাই না? এটা কিন্তু আমি মানে মানে লেখা টেখা দেখেই বলছি, আমি আমার মন থেকে বলছি না, বুঝতে পারলে? তো ওর নামই বলাই, সুতরাং ও তো বলবেই। বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়। যাই হোক, এরপরে আসছে অনিলা দেবী, তাই না? এইটা কে না জানে? অনিলা দেবী হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবার আমি বলি, অনিলা দেবী অনেকে জানে, কিন্তু এর বাইরে অনেকে অনেক কিছু জানে না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শুধু অনিলা দেবী হিসাবে নয়, অনেক কটা দেবী ছিল, তার মধ্যে একটা হচ্ছে অপরাজিতা দেবী। অপরাজিতা দেবী, ঠিক আছে। অমুরূপা দেবী, তারপর হচ্ছে শ্রী চট্টোপাধ্যায়। দেখো, দেবী যদি পিছনে থাকে কোনো রাইটারের, ভাববে ওটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে। উনি এই সমস্ত মানে ছদ্মনামে উনি লিখতেন, ঠিক আছে। দেখো এখানে শ্রী চট্টোপাধ্যায়, উনি মেয়েদের অনেক মানে মহিলার ছদ্মনামে উনি লিখেছেন। আর শরৎচন্দ্র লেখা নিয়ে কি আর বলবো বলো, শরৎ সমগ্র তোমরা নিশ্চয়ই অনেকে দেখেছো, পড়েছো, ছোটবেলা থেকে পড়ে আসছো। যেমন শ্রীকান্ত বিখ্যাত, তাই না? আমরা ছোটবেলায় পড়েছিলাম শ্রীকান্ত, তাই না? তা অনেক আছে, রামের সুমতি, বিন্দুর ছেলে, মেজ দিদি, দেবদাস, দেওঘরের স্মৃতি, দর্পচূর্ণ, কত বলবো, তাই না? শরৎচন্দ্র লেখা তো ভর্তি, এবং আমরা ছোটবেলা থেকে জানি, সুতরাং এটা নিয়ে কোনো সমস্যা নেই। এরপরে কি আসছে, এরপরে আসছে ত্রিলোচন কমলোচি, ঠিক আছে। এটা কে? এটা হচ্ছে আনন্দ বাগচি। ত্রিলোচন কমলোচি ছদ্মনামে কে লিখছে? আনন্দ বাগচি, ঠিক আছে। ইনি হচ্ছে স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করতেন, স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করতেন, তাই না? তোমাদের ইতিহাসের একটা প্রশ্ন করি, স্কটিশ চার্চ কলেজ কত সালে প্রতিষ্ঠা হয়? পারলে কমেন্ট বক্সে লিখো। যাই হোক, ইনি বিখ্যাত কেন? ইনি বিখ্যাত, লেখালেখি তো করতেনই, কিন্তু ওই সময় যারা আর কি মানে যুব লেখক ছিল, তাই না, তরুণ লেখক ছিল, তাদের একটা মুখপত্র করা হয়েছিল, তার নাম হচ্ছে কৃত্তিবাস। বিখ্যাত হয়েছিল, ঠিক আছে। এই কৃত্তিবাস যে পত্রিকা বেরোতো, মানে মুখপত্র যেটা বেরোতো, সেই কৃত্তিবাসের ইনি ছিলেন ওয়ান অফ মানে সম্পাদক, ঠিক আছে। বাকি দুজন সম্পাদকও ছিল, ইনি মানে তিনটে সম্পাদক করা হয়েছিল, ইনি তার মধ্যে একজন ছিলেন, ঠিক আছে। অত কিছু মনে রাখবে না, মনে রাখবে কৃত্তিবাসের সম্পাদক, কিংবা শুধুমাত্র তুমি মনে রাখবে যে ত্রিলোচন, তো এটা শুধুমাত্র ওনার প্রকৃত নামটা মনে রাখলেও হবে। আমি এগুলো একটু ডিটেল বলছি, ঠিক আছে। একজন বিখ্যাত কবি ছিল, অনেকে নাম শুনে থাকবে, তার নাম হচ্ছে দীপক, দীপক মজুমদার। এনার সহপাঠী ছিল, একসাথে পড়াশোনা করতো, এবং এই পত্রিকার উনিও সম্পাদক ছিল। আর তোমরা সবাই জানো নীল লোহিত মানে সুনীল গাঙ্গুলি, সুনীল গঙ্গোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় এর আর কি সম্পাদক ছিল, ঠিক আছে। আর কি, আর বলি, এই যে আমাদের পরবর্তীকালে যে সমস্ত কবিগুলো এসেছিল, শক্তি চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনেকে যারা এসেছিলেন না, এই এই কৃত্তিবাস যে মানে পত্রিকা যেটা বেরোতো, তার জন্যই কিন্তু এদের মধ্যে অত ভালো সম্পর্ক ছিল, ঠিক আছে, সবাই লেখালেখি করতে পারে। এরপরে কি আসছে, এরপরে আসছে মানিক বন্দ্যোপাধ্যায়, যার প্রকৃত নাম কি ছিল? যার প্রকৃত নাম ছিল প্রবোধ বন্দ্যোপাধ্যায়, তাই না? এই হচ্ছে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়, কেলে মানিক, তাই না? উনি জন্মায় যখন, তখন উনি কালো ছিল, তাই না? তাই জন্য আদর করে পরিবারের লোকরা ওকে কালো মানিক বা কেলে মানিক বলে ডাকতো। প্রকৃত নাম কি ছিল? প্রবোধ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। ইনি প্রথম দিকটায় মেধাবী ছাত্র ছিল,
এবং তার জন্য কি হচ্ছে, তার জন্য প্রেসিডেন্সি কলেজে ভর্তি হচ্ছে, ম্যাথ নিয়ে ভর্তি হচ্ছে, ঠিক আছে, অঙ্ক নিয়ে ভর্তি হচ্ছে। এবং সেখানে গিয়ে উনি ডাহা ফেল করছে, 1 বছর নয়, পরপর 2 বছর উনি ফেল করতে শুরু করে। এবার ইনি কিন্তু মানে মানে ইনি আর্থিক দিক থেকে মানে কোনো দিনই সচ্ছল হতে পারেননি, ঠিক আছে। তো প্রথম দিকটায় ভালো স্টুডেন্ট ছিল, ঠিক আছে, যদি চাইতো নিজের দিকটা শুধু দেখতো তাহলে হয়তো ভালো হতে পারতো। এনাকে দাদা টাকা পাঠাতো, তো ওনার দাদা চিঠি লিখে জানতে চেয়েছে যে এরকম ফেল করেছো কোনো, আর এইসব তোমাকে টাকা পাঠানো হয়েছে, তোমাকে টাকা পাঠানো হয় কলকাতায় পড়াশোনার জন্য, তোমার সাহিত্যকর্মের জন্য নয়। তখন কবিতা টবিতা লিখতো, আর এখনকার মতো নয়, তখনকার দিনে কবিতা লেখাটা খুব একটা পজিটিভ জিনিস নিত না, ঠিক আছে, মানে ওই সাহিত্য লিখে জীবন বরবাদ করছে এইরকম টাইপের কথা আসতো আর কি, বুঝতে পারলে, মধ্যবিত্ত ফ্যামিলি এইগুলো নিয়ে খুব চিন্তিত থাকতো। তো তার সঙ্গেই নিয়ে আবার বামপন্থী রাজনীতিতেও যোগ দিয়ে দিয়েছে। তো সুতরাং ফেল টেল করছে, এদিকে পড়াশোনা হচ্ছে না, বুঝতে পারলে। তো যাই হোক এইভাবে, আর উনি একটু অন্যরকম মানুষ ছিল, ঠিক আছে, মানে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়। তার কারণ কি বলতো, উনি বাঁশি বাজাতে ভালোবাসতো, এবং উনি এরা মাঝে মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেত বাঁশি নিয়ে, 2-3 দিন ফিরছে না, বাড়ির লোক খোঁজাখুঁজি করছে। সে খুঁজে পাচ্ছে কোন নদীর ধারে মাঝিদের সাথে বসে আছে, তো তাদের সাথে গল্প করছে, বাঁশি বাজাচ্ছে, তাদের জীবন জানছে। এই করতে করতে উনি একটা বিখ্যাত গ্রন্থ লিখে ফেললো। তার নাম কি, তার নাম হচ্ছে পদ্মা নদীর মাঝি, পারলে একবার পড়ে দেখো, পদ্মা নদীর মাঝি। মানে এইসব নিয়ে মানে এগুলো আর ভালো খারাপ বলা যায় না, বুঝলে তো, পদ্মা নদীর মাঝি ভালো খারাপ কি বলবো, মানে এগুলো কাল্ট ক্লাসিক, বুঝতে পারলে, পারলে একবার পড়ে দেখো, মানে দারুণ লেখা আর কি। ঠিক আছে, শুধু তাই নয়, ওনার আরেকটা লেখা আছে যেটা পরীক্ষায় আসার চান্স খুব থাকে, সেটা হচ্ছে পুতুল নাচের ইতিকথা, পুতুল নাচের ইতিকথা, ঠিক আছে, কোনোদিন যদি সময় পাও তাহলে এগুলো একবার পড়ে দেখো, ঠিক আছে, খুব ভালো এগুলো লেখাগুলো। যাই হোক, তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়, যার প্রকৃত নাম কি প্রবোধ বন্দ্যোপাধ্যায়, অ্যাকচুয়ালি প্রবোধ বন্দ্যোপাধ্যায় নিয়ে না মানে খুব একটা মানুষ এনাকে চেনে না, এনাকে ম্যাক্সিমাম মানিক বন্দ্যোপাধ্যায় নামেই কিন্তু চেনে, ঠিক আছে। বাংলা 3 বন্দ্যোপাধ্যায় ছিল, জানো, একটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, একটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তাই না, এই বন্দ্যোপাধ্যায় ত্রয়ী বলা হতো এদের একসাথে, বোঝা গেল। আর এই যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বললাম, মানে ওনার আবার একটা আলাদা ডিফারেন্ট স্টোরি আছে, উনি যতবার লিখতে বসতেন নতুন পেন নিয়ে বসতেন। তো যাই হোক সেসব পরে বলবো। এরপর আসছে দেখো পঞ্চানন্দ। পঞ্চানন্দ কে ছিলেন, ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। ইনি কি ছিলেন, ইনি ছিলেন যে বীরভূম যে জেলাটা আছে না, ওখানে কোনো এক স্কুলের ইনি হেডমাস্টার ছিলেন, ঠিক আছে। ইনি যে ওয়েস্টার্ন যে কালচার টালচার হতো তাদের বিরুদ্ধে ইনি স্যাটায়ার মানে বিদ্রুপের ছলে বিভিন্ন লিখতো। কি নামে লিখতো, পঞ্চানন্দ নামে লিখতো, বা অনেক সময় পাঁচু ঠাকুর নামেও লিখতো, ঠিক আছে, এটাও ওনার ছদ্মনাম, পাঁচু ঠাকুর নামেও লিখত। নেক্সট, অপরাজিতা দেবী, ঠিক আছে, যার প্রকৃত নাম কি, যার প্রকৃত নাম হচ্ছে রাধারানী দেবী, ঠিক আছে। এই রাধারানী দেবী ইনি কে ছিলেন, তোমরা এই পাশের যে আছে তাকে তোমরা মোটামুটি অনেকে চিনতে পারছো, তাই না। ইনি হচ্ছে নবনীতা দেবসেন, তাই না, ইনি হচ্ছে নবনীতা দেবসেন, এই নবনীতা দেবসেনের মা ছিলেন ইনি, বুঝতে পারলেন। ইনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে দাদা বড়দা বলে ডাকতেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ জীবনে একটা এরকম অসমাপ্ত যে লেখা ছিল, এইটা ইনি কমপ্লিট করেছিলেন। আর রবীন্দ্রনাথের সাথে ইনি আবার মানে পত্রালাপ করতেন পদ্য করে, ঠিক আছে, চিঠি লিখতেন পদ্য করে, রবীন্দ্রনাথ আবার এনাকে রিপ্লাই দিত পদ্যভাবে, বুঝতে পারলে তো, এরকম বিখ্যাত মানুষ ছিলেন এরা। যাই হোক, নেক্সট কি, নেক্সট হচ্ছে ওমর খৈয়াম, ঠিক আছে। এটা কার ছদ্মনাম, এটা হচ্ছে সৈয়দ মুস্তাফা আলী, ঠিক আছে। এই সৈয়দ মুস্তাফা আলী, এনার একটা টেন্ডেন্সি ছিল, ইনি প্রকৃত মানুষ যারা ছিলেন তাদের নামেতেই ইনি ছদ্মনাম রাখতো, যেমন এই ওমর খৈয়াম, ঠিক আছে। এই ওমর খৈয়াম হচ্ছে 1048 এইরকম সালে জন্ম ছিল এই ওমর খৈয়ামের, ঠিক আছে। ইনি কি ছিলেন, ইনি পার্সিক ছিলেন, ঠিক আছে, অ্যাকচুয়ালি ইরানের কবি ছিলেন উনি, কবি ছিলেন, গণিতজ্ঞ ছিলেন, তো ওনার নামটা উনি ডিরেক্ট ব্যবহার করতেন, ঠিক আছে, ছদ্মনাম হিসাবে সৈয়দ মুস্তাফা আলী, ঠিক আছে। শুধু তাই নয়, রায় পিথোরা, আরো অনেকের নামটা উনি ছদ্মনাম হিসাবে ব্যবহার করেছেন, যেমন রায় পিথোরা, সত্যপীর, জিন্দাপীর কাকে বলা হয় কমেন্টে লিখবে, প্রিয়দর্শী, এই সমস্ত ছদ্মনামে উনি লিখতেন, ঠিক আছে। তোমরা ছোটবেলায় অনেকে নোনা জল পড়েছিলে, তাই না, নোনা জল লেখা হচ্ছে সৈয়দ মুস্তাফা আলী, তাই না। তো এই সৈয়দ মুস্তাফা আলী আমি বলে দিই, ইনি হচ্ছে রবীন্দ্রনাথের যে এই যে মানে শান্তিনিকেতনের যে স্কুলটা হয়েছিল না, এটা হচ্ছে উনি একদম প্রথম দিকে স্টুডেন্ট ছিল, ঠিক আছে। শুধু তাই নয়, তারপরে উনি আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে শুরু করে বহু জায়গায় পড়াশোনা করেছে। আর এনার লেখার মধ্যে না একটু ভ্রমণ কাহিনী থাকতো, তার কারণ হচ্ছে ইনি বিশ্বের বহু দেশে ঘুরেছেন,
ঠিক আছে, ঘুরেছেন, সেখানে পড়িয়েছেন, পড়েছেন, মানে ইনি মানে খুব এডুকেটেড মানুষ ছিল, তাই না? তো যাই হোক, ওমর খৈয়াম হচ্ছে সৈয়দ মুস্তাফা আলী। এরপর কি আসছেন? এরপর আসছেন কাল পেঁচা, যার প্রকৃত নাম কি? যার প্রকৃত নাম হচ্ছে বিনয় ঘোষ, ঠিক আছে? ইনি কে ছিলেন? ইনি ছিলেন জার্নালিস্ট ছিলেন, ঠিক আছে? ইনি জার্নালিস্ট ছিলেন, সোশ্যালিস্ট ছিলেন, সাহিত্যিক ছিলেন, আর বলা যায় যে বামপন্থী মানুষ ছিলেন, ঠিক আছে? রবীন্দ্র পুরস্কারও উনি পেয়েছিলেন। শুধু নামটা মনে রাখবে, কাল পেঁচা বিনয় ঘোষ। নেক্সট আসছে জরাসন্ধ। আচ্ছা, জরাসন্ধ কে ছিল? জরাসন্ধ মগধের এক হিন্দু রাজা ছিল, তাই না? এই জরাসন্ধ নামে লিখছে কে? চারুচন্দ্র চক্রবর্তী, ঠিক আছে? এই দেখো ওনার একটা লেখা আমি এনেছি, দেখো, লৌহ কপাট, ঠিক আছে? ওখানে দেখো জরাসন্ধ লিখেছে, বুঝতে পারলে? জরাসন্ধ রচনাবলী। তো এগুলো হচ্ছে উনি ওই সমস্ত ছদ্মনামে লিখতেন, ঠিক আছে? চারুচন্দ্র চক্রবর্তী। নেক্সট দেখো আছে যাযাবর। যাযাবর নামে কে লিখতেন? লিখতেন বিনয় মুখোপাধ্যায়, ঠিক আছে? ইনি কে ছিলেন? ইনি ছিলেন সাংবাদিকও ছিলেন, সাথে সাহিত্যিকও ছিল, ঠিক আছে? এনার একটা লেখা ছিল, সেটা হচ্ছে দৃষ্টিপাত, যেটা আর কি ওই 50-এর দশকে না পুরো হিট, বুঝতে পারলে? মানে পুরো বাঙালি সমাজে আলোড়ন তৈরি করে দিয়েছিল, ঠিক আছে? তো যাই হোক, মাথায় রাখবে যাযাবর কি? যাযাবর হচ্ছে বিনয় মুখোপাধ্যায়। তো যাই হোক, আজকে এই 15টা আমি মানে সাহিত্যিক বলো বা সাংবাদিক বলো, সবাই আমি ছদ্মনাম আনলাম। আর আমি চেষ্টা করেছি ওদের একটু করে হলেও ইন্ট্রোডাকশন দেওয়ার, ঠিক আছে? বলতে গেলে বলা যায়, যেমন আমি যদি শরৎচন্দ্র নিয়ে বলি, শরৎচন্দ্র নিয়ে তাহলে আমাকে পুরো একটা মানে একটা ভিডিও বানানো যাবে, তাই না? তো তোমরা যারা বিখ্যাত মানুষ, তাদের লেখা যেগুলো আছে, তো সেগুলো তোমাদের জানতে হবে। সুতরাং আমি চেষ্টা করছি একদম ইম্পর্টেন্ট যেটা, ঠিক আছে, সেইটাকে বলার, ঠিক আছে? আর বাকিদের শুধু আমি ছদ্মনাম টদ্মনাম এইসবগুলো বলার। তো যাই হোক, তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে এটা। আর এগুলো করা হচ্ছে আগামী যে পরীক্ষাটা আসছে আর কি, বিশেষত মিসলেনিয়াস বলো, ক্লার্কশিপ বলো, এই সমস্ত পরীক্ষা আছে সেগুলোর জন্য। তো আমি আনতে থাকবো, ঠিক আছে? এরকমভাবে আজকে 15টা করেছি, মোটামুটি 50টা মতো আমি আনবো, ঠিক আছে? তো তোমরা বলবে তোমাদের কেমন লাগছে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে একটা লাইক দেবে। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন এন্ড বাই।